মানুষ র্যাবের পোশাক বদলাইছে না, এমনি ডিজিএফআই নাম বদলানো দরকার। ইট হ্যাজ বিকাম এ নেগেটিভ কনোটেশন। 5ই অগস্ট কিন্তু জেনারেল ওয়াকার বলেছেন আমি দায়িত্ব নিলাম, বাক্যটা মনে রাখবেন। মানুষ কিন্তু সেদিন তাকে বিশ্বাস করেছে। আই স্টিল বিলিভ মানুষ তাকে বিশ্বাস করে। আজকের এই যে কথাবার্তা হচ্ছে ডিসেনশন, ডিফারেন্ট ওপিনিয়ন, আমরা বলতে পারছি, এইটাই আমরা বলতে চাই। এখান থেকে আমরা উত্তরণ চাই, এখান থেকে একটা টার্বুলেন্স হবে, এই টার্বুলেন্স থেকে মোমেন্টাম হবে, মোমেন্টাম ডেব্রিজ গুলো সরিয়ে নিয়ে যাবে সমাজে। একজন কর্নেলকে তার প্রমোশন পোস্টিং এটা অ্যাপ্রুভ হয় প্রাইম মিনিস্টার অফিসে, তার পোস্টিং কোথায় হবে, প্রমোশন কোথায় হয়, তার রুটি রুজি এবং তার উপরে তো আছে, এটা হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর অল হিউম্যান বিং। সো সে যদি জানে আমার কন্ট্রোল হচ্ছে ওইখানে, এই জন্যে, তো সুতরাং অনেক সময় দেখা যায় অনেকে গিভিং করে ফেলে। একটা রাষ্ট্রে বিভিন্ন ক্লাসের মানুষ থাকে, তো তাদের মধ্যকার যে কনফ্লিক্ট সেটাকে মোকাবেলা করা এবং কোন গোষ্ঠী সুবিধা পাবে সেটা সেটেলমেন্ট মূলত রাষ্ট্র করে। আমাদের বিদ্যমান রাষ্ট্রটা এতদিন এটাই করে এসেছে। এটা আমাদের রাষ্ট্র হিসাবে এটা আমাদের একটা ব্যর্থতা। তো সেই রাষ্ট্রের সেনাবাহিনী যে ভূমিকাটা পালন করে, যেমন কিছুক্ষণ আগে একজন বলল যে সিভিলিয়ানরা খারাপ, কিংবা আমাদের প্রশাসন বলতে যেটা নন আর্মি ছাড়া যারা আছে, মানে রাজনীতিবিদ যারা আছে তারা খারাপ, সেই কারণে আমরাও খারাপ, মানে সেনাবাহিনীও খারাপ হতে পারবে, এটা আসলে কোনো বৈধ যুক্তি হতে পারে না। কারণ এক পক্ষ খারাপ বলে আমিও খারাপ করব, বা একটা খারাপ কাজ ঘটার পরে একে অপরকে দায় দেওয়া, এটা আমাদের একটা খুবই অপসাংস্কৃতিক চর্চা, অপরাজনৈতিক চর্চা। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর যে সেনাবাহিনীর যে বিভিন্ন দায়, সেটা আসলে জনগণের কাছে বিভিন্ন দায় থাকবে, বিকজ অফ আমাদের এখানে রাষ্ট্রের মধ্যে সিভিল এবং মিলিটারির যে সম্পর্কটা দূরত্ব তৈরি হচ্ছে, এটা 2-1 দিনের ব্যাপার না, এটা অনেক দিনকার ব্যাপার। এবং আমরা একজনের বক্তব্য দেখলাম যে সে বলছেন যে মিলিটারি সম্পর্কে আমাদের সিভিলদের ভালো ধারণা নাই, তাদের যে শিক্ষাগত যোগ্যতা বা কি কি কারণে তাকে আমাকে শ্রেয় মানতে হবে সেই বিষয়ে জ্ঞান আমার নাই বলে আপনাকে আমি শ্রেয় মানতে পারছি না। এটা একটা বাজে পজিশন। আই থিঙ্ক আপনাকে শ্রেয় মানতেই হবে। এইভাবে করে যদি আপনি আমাদেরকে জনগণ এভাবে করে চিন্তা করেন যে আমরা জানি না বলে আপনাকে শ্রেয় মানতে পারছি না, এটা একটা বাজে পজিশন। সেনাবাহিনীর যেই অবস্থান, তো এখানে আসলে আয়েশা জালাল একটা কথা বলেছিলেন যে ধরেন একটা রাষ্ট্রে সেনাবাহিনীর সম্পর্ক গণতান্ত্রিক ব্যবস্থার সাথে কি হবে, এর মধ্যে একটা ঘটনা ঘটতে পারে যে যদি কোনো দল বা কোনো সরকার সে যেমন জনগণের ভোটে যেতে পারে, তেমনি যদি কোনোভাবে সেনাবাহিনী এবং ব্যুরোক্রেসি এই দুইয়ের সাথে যদি একটা নেক্সাস তৈরি করে ফেলা যায়, তাহলে আসলে জনগণকে আরেকটু কর্নারে ফেলে দেওয়া যায়। তো এই যে নেক্সাসটা গঠিত হওয়া, এবং বাংলাদেশে আমরা যখনই মানে কোনোভাবে ডিপ স্টেটের বা অন্যান্য কথাবার্তা যেগুলো শুনি, তো সেইটা সবসময় যে ব্যাপারটা ঘটায় সেটা হচ্ছে যে এই অবস্থাতে আসলে সেনাবাহিনীকে দেখতে চাই বা থাকা উচিত যে সে আসলে এই নেক্সাসের পার্ট হবে না। এবং এই কারণেই আসলে নিজা যেটা বলছিলেন যে বিমানবায়নের যেই প্রক্রিয়া, সেইটার আসলে সে অংশীদার হবে না। যখনই সে নেক্সাসের পার্ট হয়ে ওঠে তখনই কিন্তু আসলে এই ঘটনাটা ঘটে। তো আমার জায়গা থেকে এইটুকু নিয়ে আমরা জানি প্রত্যেকটা সম্পর্কে একটা বাউন্ডারি থাকা দরকার। ডেফিনেটলি রাষ্ট্রের সিভিল এবং মিলিটারি সম্পর্কে একটা মিউচুয়াল ট্রাস্ট ইমেজ থাকবে, একটা বাউন্ডারি থাকবে। আমাদের স্যার অলরেডি বলে দিয়েছেন, লম্বা কথা আসলে বলতে যাচ্ছি না। দলীয়করণ শব্দটা যদি আমরা বাদ দিয়ে দিই, এবং নিজের আমরা যতই এখানে খুব ভালো ভালো কথা বলছি, বাট সবার ভিতরে যে ব্যক্তি স্বার্থ থাকে, একটা দলের প্রতি সাপোর্ট করে এখানে ডিজিএফআই, র্যাব এগুলো ইনস্টিটিউশনকে নিশ্চয় একটা পার্টিকুলার রোল দিয়ে আমরা তৈরি করেছি। এগুলো একদিনে তৈরি হয় নাই। সবচেয়ে বড় কথা, তাদেরকে যেন তাদের যে মূল দায়িত্ব, সেই দায়িত্বতে যেন তাদেরকে নিয়োগ করা হয়, তাদেরকে যেন কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে নিয়োগ না করা হয়। এখানে ডিজিএফআইকে বিলুপ্ত করলে আসলে এটার সমাধান হবে না। কারণ আমরা যেহেতু রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে যেটা চর্চা করছি যে আমাদের গণতন্ত্রের আন্ডারে, লিডারদের আন্ডারে, সিভিল সোসাইটির যে শাসন, তাদের আন্ডারে মিলিটারি পরিচালিত হবে। আমাদের মিলিটারি তৈরি হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, পাশাপাশি বিভিন্ন যখন কল করে আমরা একটু সিভিল পাওয়ারে কাজ করি, বাট আমাদেরকে যেন কোনো দলীয় স্বার্থে ব্যবহার করা না হয়। সেই জন্য আমি বলবো সিভিল মিলিটারি সম্পর্কে তখনই ভালো হবে যদি দলীয়করণ থেকে বের হয়ে আসতে পারি আমরা। ধন্যবাদ। ব্রিগেডিয়ার সাহেব, প্রথমে ওনার টোন টেনর সম্পর্কে একটু কথা বলি। ওরা মনে হচ্ছে যে বোধহয় আমরা মনে করছি যে ওয়াকার সাহেব খুব বিপদে আছেন। ওকে আপনার সবের তরফের আপনার টোন অ্যান্ড টোন খুব ডিফেন্সিভ মনে হচ্ছিল।
সেই সময় এখনো আসে নাই, নো ওয়ারিস। এক, দুই নাম্বার হচ্ছে যে আপনি একটা বলছেন যে এটা ইউনুস সাহেবকে জিজ্ঞেস করা দরকার, এবার রাইট। এবং আমরা নানানবার ইউনুস সাহেবকে প্রতিদিন পেতে পারি না, আমরা যেমন ওয়াকার সাহেবকেও পেতে পারি না। তা আমাদের নানান প্ল্যাটফর্মে প্রশ্ন উঠেছে, আপনি হয়তো খেয়াল করেন নাই। এই প্রশ্ন সমাজে জারি আছে, কোনো না কোনো দিন সংশ্লিষ্ট সকলের প্রশ্নের উত্তরটা দিতে হবে ফর এ বেটার রিলেশনশিপ। তারপরেও প্রধানত বলে একটা শব্দ ব্যবহার করে আপনি এটা বলেছেন, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। 5ই অগস্ট কিন্তু জেনারেল ওয়াকার বলেছেন আমি দায়িত্ব নিলাম, বাক্যটা মনে রাখবেন। মানুষ কিন্তু সেদিন তাকে বিশ্বাস করেছে, আই স্টিল বিলিভ মানুষ তাকে বিশ্বাস করে। আমি দায়িত্ব নিলাম কারণ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন এই গভর্নমেন্টটা ফ্যাসিলিটেট করেছে আর্মি, সেখানে তারও দায়িত্ব আছে। যে দায়িত্ব নিলাম বলে যাদের অপরাধ ইনভেস্টিগেটেড হচ্ছে, আই রিপিট, অভিযোগ মানে কনভিক্ট না, কিন্তু অভিযোগগুলি ইনভেস্টিগেশন শুরু হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন কিছু পরিষ্কারভাবে দৃশ্যমানভাবে জড়িত ছিল, লোকেরা আপনার কতগুলো জায়গার মধ্য দিয়ে পেরিয়ে যায় উত্তর না পেলে, যারা প্রশ্ন করে তাদেরকে আপনি শাস্তি দিতে পারবেন, ইউ হ্যাভ দ্যাট অ্যাবিলিটি, বাট হিস্ট্রি উইল কন্টিনিউ টু আস্ক দিস কোয়েশ্চন। থ্যাংক ইউ। আপনি এক প্রশ্ন করেছেন যে আমাকে ডিজিএফআই ডিসম্যান্ডেল করলে ও তার কাজ কে করবে। আমি হয়তো আপনাকে আমার প্রসঙ্গটা পজিশনটা ভালো করে বুঝাইতে পারি নাই। ওই একই বক্তব্যের মধ্যে আমি বলেছি আমাদের তো রাষ্ট্রের জন্য, সেনাবাহিনীর জন্য ইন্টেলিজেন্স লাগবে। প্রশ্ন হচ্ছে ইন্টেলিজেন্সের যে লিখিত ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের বাইরে কোনো কাজ তারা করতে পারবে না। তো ম্যান্ডেটের মধ্যে যেমন মানুষ র্যাবের পোশাক বদলাইছে না, তেমনি ডিজিএফআই নাম বদলানো দরকার। ইট হ্যাজ বিকাম এ নেগেটিভ কনোটেশন। আমি সেই কথাটা মেন করেছি। ইন্টেলিজেন্স আর স্টেট চলবে কি করে, তার ম্যান্ডেটের মধ্যে থাকবে। কিন্তু ওনারা যদি মনে করেন ম্যান্ডেট আরো বাড়াইতে হবে, লেটস টক ডিবেট, বাট এটা আপনি একলা একলা পাবেন না, আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমাদেরকে বলতে আমি কোনো সিট থেকে বলছি না, মালিকানা বোধ থেকে বলছি। এই দেশ ওনাদের যেমন, এই দেশ আমারও। I belong to this nation, you belong to this nation, belong to this country. সরি, এই জন্য আলোচনাগুলি শুরুর যে প্রেক্ষাপট তৈরি করা দরকার, সেগুলো অ্যাড্রেস করা দরকার বলে আমি তো খুব জানি না। ওই কাছে, ওই হেডকোয়ার্টার কাছে দিয়ে এই সমস্ত সংগঠনের পাশে দিয়ে যাওয়ার সময় ভয় লাগে। আমি একদমই এই দান্ডিক সম্পর্ককে মনে করতেছি না, বুঝতে পেরেছেন, যে শুধু জেনকোলজির মধ্যে। এই কারণে আমি কি করেছি, এটা সাবসেকশনই করা আছে, সেটা হচ্ছে কি সিভিক মিলিটারি কোনো প্রত্যয় না। তার মানে হচ্ছে এটা রিয়েল, মানে যে এটা একটা সাবসেকশনই করা আছে। ফলে আমি মনে হয় অভিযোগটা আমার প্রতি ঠিক না, আমি কোনো আক্ষেপ নেই, বলেছে যে এটা আসলে রিয়েল এবং এটা আসলে ওভারকাম করা হচ্ছে এটা রাষ্ট্রজনের সামগ্রিকভাবে রাষ্ট্র গঠনের জায়গা থেকে। এটা মানে যে সাধারণত আমাদের সবারই বলার কথা যে রাষ্ট্র গঠনের জায়গা থেকে এটা একটা বাস্তবতা। দুই নম্বর একদম প্রথমত যেটা হচ্ছে যে সিভিল সম্ভবত সিটিজেন এই শব্দ এবং যে তার জেন্ডার যে দিত, আমি মনে করি না সিভিল শব্দের অর্থ নাগরিক করা উচিত অথবা জনগণন করা উচিত। দুই নম্বর সিভিল এজ ইট ইজ রাখা উচিত এবং এই শব্দ থেকে আমাদের বেঁচে আসা উচিত। কারণ হচ্ছে যে এই ধরনের শব্দ, যে এই রাষ্ট্রের যে জনসাধারণ তার আসলে রাষ্ট্রের যে অধিকার, এটা কিন্তু কি হয় পরিষ্কার হয় না। এই কারণে আমরা শব্দ প্রস্তাব করছিলাম, বিকল্প শব্দ অনেক জায়গায় বলছে, অনেকে সুন্দর হয়েছে। সেটা হচ্ছে কি জানেন, জনগণ হচ্ছে রাষ্ট্রের অংশীজন, তার মালিকানায় তার অংশীদারিত্ব আছে, ফলে এটা রাষ্ট্রজন বলা উচিত। ফলে আমাদেরকে নাগরিক শব্দ, জনগণ শব্দ থেকে বের হয়ে এসে আসলে বুঝতেছেন রাষ্ট্রজন শব্দ ব্যবহার করা। তার মানে হচ্ছে কি জানেন, সেই স্টেক হোল্ডার এবং রাষ্ট্রের সকলে একটা কাজ কি জানেন, তার বিমানটাকে বন্ধ করার জন্য। ফলে রাষ্ট্রের কোন একটা যদি বিমান করে, সেটা হচ্ছে তার সাথে বুঝতেছে নেটওয়ার্ক কাজ হচ্ছে না। ওই জায়গাটাই হচ্ছে যে প্রিন্সিপাল যে অংশ থেকে আমি আলাপ করছিলাম। তার মানে হচ্ছে সিভিল শব্দটা আসলে অনুবাদ করার প্রয়োজনই নেই। আর যদি অনুবাদ করতে হয়, এটা আসলে বুঝতে পেরেছেন হয়তো বা খানিকটা নাগরিকের কাছাকাছি, বাট এটা যথার্থ না। এটা জেনারেলজি আছে আর কি, বরং আমাদের প্রেক্ষাপট থেকে ফ্রেমওয়ার্ক তৈরি করা দরকার। আর সেটা হচ্ছে আমরা বলছি যে রাষ্ট্রজন শব্দটা, সেটা সিভিল থেকে ভিন্ন কনসেপ্ট। আপনি এবং আমি, এই যে দুটো শব্দ ব্যবহৃত হচ্ছে, এই দুটো শব্দ যেন ব্যবহৃত না হয় সেটার জন্যই কিন্তু আজকের এই আলোচনা। অর্থাৎ আপনি এবং আমি, অর্থাৎ আমাদেরকে যেরকম ক্যাটেগরাইজড করা হয়ে গেল, যেখানে দুজন যেখানে বসে আছেন, অর্থাৎ অন্যরকম, আমরা অন্যরকম, এই মেন্টালিটি যদি থাকে তাহলে আমরা একসাথে
কাজ যেটা করার কথা দেশের পক্ষে, সেই দেশের পক্ষে কাজ করা সম্ভব না। সো মেন্টালিটি হলো যে আমরা সবাই মিলে একসাথে কাজ করব, আমার যে ক্ষুদ্র সামর্থ্য আছে সেই সামর্থ্যটাকে অপটিমালি ব্যবহার করতে হবে, এবং আপনার যে সামর্থ্য আছে এই সামর্থ্যটাকে যোগ করে সব মিলিয়ে একটা দেশের জন্য ভালো কাজ করতে হবে। ক্যাটাগরাইজ কেন করা হলো সিভিল মিলিটারি, যেটা আমি একটু বলার চেষ্টা করেছিলাম, যে প্রশ্নের উত্তরে আসবে যে ইনস্টিটিউশনালাইজ, এই ইনস্টিটিউশনালাইজ করা অবশ্যই প্রয়োজন, এবং ইনস্টিটিউশনালাইজ করলেই তখন কিন্তু দলীয় স্বার্থে অথবা ব্যক্তি স্বার্থে এই যে ন্যাশনাল পাওয়ার যেটাকে বলে, ন্যাশনাল পাওয়ারটাকে ব্যবহার করা যাবে না। সো দুইটা অংশ, সিভিল যেটাকে আমরা ক্যাটাগরাইজ বা ডেফিনিশন করছি, সিভিলের মধ্যে দুটো অংশ, একটাকে বলছিলাম আমরা রাষ্ট্র, এবং রাষ্ট্র মানে হলো রাষ্ট্র পরিচালনাকারী যত সংস্থা, যত আমরা এটাকে সাধারণত বলি এইচডিও, অন্যান্য দেশে, উন্নত দেশে এটাকে আছে হাইয়ার ডিফেন্স অর্গানাইজেশন। এই এইচডিও গুলো নির্ধারণ করে যে মিলিটারি কিভাবে কাজ করবে, মিলিটারির ভিতরে যে সমন্বয় এটা কিভাবে হবে, কিভাবে রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা হবে, এই সকল বিষয়। এবং এই অর্গানাইজেশন গুলো কিন্তু মিলিটারির অর্গানাইজেশন নয়। এইচডিওর সে ফর এক্সাম্পল আমি ওয়ান অফ দ্য অর্গানাইজেশন হলো ক্যাবিনেট কমিটি। সো ক্যাবিনেট কমিটিতে থাকেন, যেমন ইন্ডিয়াতে আছে প্রাইম মিনিস্টার আছেন, প্রাইম মিনিস্টার আছেন, ফিনান্স মিনিস্টার আছেন, এখানে কিন্তু মিলিটারি নেই। সো এটাকে নাম হলো এইচডিও, হায়ার ডিফেন্স অর্গানাইজেশন, কিন্তু এটা সম্পূর্ণভাবে বেসামরিক ব্যক্তিবর্গ যারা দেশ পরিচালনা করছেন ওনারা থাকবেন। সো এই এইচডিও গুলো সেট করতে হবে আমাদের। তারা বলে দেবে যে মিলিটারির ভেতরে কি থাকা উচিত, প্রতিরক্ষা কিভাবে হওয়া উচিত, নিরাপত্তা নিশ্চিতে মিলিটারির কার্যক্রম কি, যুদ্ধ সময় কি করবে, মিলিটারির সাথে কিভাবে করবে, নিজেদের মধ্যে যে সমন্বয়, এই সমন্বয়গুলো কিভাবে হবে সেটা। সো এই যে ইনস্টিটিউশনালাইজেশন অফ টাস্ক এবং চেইন অফ কমান্ড এবং অন্যান্য যে কার্যক্রম, এইটা যখন ইনস্টিটিউশনালাইজড হয়ে যাবে তখন যে দলীয়করণের কথা আমরা সাফার করেছি সেটা আর হবে না। আরেকটা কথা বলি, ওনাকে যেটা বলেছেন যে আমি বলেছি যে শ্রেয়, এই শব্দটা, এই শব্দ আই ডিড নট ইউজ। শ্রেয়, নোবডি ইজ শ্রেয়। জানা থাকবে না, তখন মিথ্যা এক ধরনের পারসেপশন তৈরি হবে। So it is perception. It is not the question of কে শ্রেয় আর কে অধম, এই প্রশ্ন কখনোই আসে না। তো রাষ্ট্রের যে অঙ্গ যেগুলো আছে, সামরিক এবং বেসামরিক, প্রত্যেকেই তার নিজ অবস্থান থেকে আরেকজনের সাথে সমন্বয় করে কাজ করবে, এবং সেই সমন্বয় যত বেশি স্মুথ হবে তত রাষ্ট্র ভালো চলবে। এবং আজকে এই যে আলোচনা যেটা হচ্ছে, বিভিন্ন ভাবে বিভিন্ন তথ্য, বিভিন্ন মন্তব্য আসছে, এটাই কিন্তু জুলাই বিপ্লবের একটা প্রধান গুরুত্বপূর্ণ একটা অবদান আমি বলবো। থ্যাংক ইউ। বেসিক্যালি আমি স্টোরি টেলার, কিন্তু গল্প বলার এরকম সময় নেই। শুধু আমি যদি অনুমতি দেন আমি 2টা মিনিট টাইম নেব। আমি 13-14 সালে রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিতে পড়াশোনা করার সময় আমাদেরকে বক্তৃতা দিতে এসেছিলেন লর্ড অ্যারন, বয়স্ক মানুষ, অনেক বুড়া। উনি মার্গারেট থ্যাচারের সময় ফরেন সেক্রেটারি ছিলেন। উনি 66 ইয়ার্স হাউস অফ লর্ডসে ছিলেন। তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, সেই বর্ষিয়ান ভদ্রলোককে, যে আপনারা তো এখন স্মল আইল্যান্ড, আপনাদের কোনো রিসোর্স নাই, কিছু নাই, তারপরও হাউ কাম ইউ আর ওয়ান অফ দ্য লিডিং ওয়ার্ল্ড পাওয়ার, এটা কিভাবে? তো উনি বলেছিলেন 3টা কারণ। আজকের এই যে কথাবার্তা হচ্ছে ডিসেনশন, ডিফারেন্ট ওপিনিয়ন, আমরা বলতে পারছি, এইটাই আমরা বলতে চাই। এখান থেকে আমরা উত্তরণ চাই, এখান থেকে একটা টার্বুলেন্স হবে, এই টার্বুলেন্স থেকে মোমেন্টাম হবে, মোমেন্টাম ডেব্রিজ গুলো সরিয়ে নিয়ে যাবে সমাজে। এইটা প্রশ্ন এসেছিল যে আমরা এই ইনস্টিটিউশনালাইজ কিভাবে করব যেন পলিটিক্যাল ব্যাড ইনফ্লুয়েন্স মিলিটারিকে কন্ট্রোল করতে না পারে। চিন্তা করে দেখেন, একজন কর্নেলকে তার প্রমোশন পোস্টিং এটা অ্যাপ্রুভ হয় প্রাইম মিনিস্টার অফিসে, তার পোস্টিং কোথায় হবে, প্রমোশন কোথায় হয়, তার রুটি রুজি, কিন্তু তার উপরে তো আছে, এটা হয়। এট দ্য এন্ড অফ দ্য ডে উই আর অল হিউম্যান বিং। সো সে যদি জানে আমার কন্ট্রোল হচ্ছে ওইখানে, এই জন্যে, তো সুতরাং অনেক সময় দেখা যায় অনেকে গিভিং করে ফেলে, সবাই না, অনেকে কম্প্রোমাইজড হয়ে যায়।
সো আমরা এমনভাবে ইনস্টিটিউশনালাইজ করতে হবে যেন এইভাবে কন্ট্রোল করতে না পারে, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং সেটার অর্গানাইজেশন আছে, করা সম্ভব। ধন্যবাদ।